সাল 1858। ভারতের আকাশ বাতাসে তখন এক চরম অস্থিরতার সাক্ষী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে সরাসরি ব্রিটিশ রাজমুকুটের অধীনে। আর এই সন্ধিক্ষণে ভারতবর্ষের ভাগ্য বিধাতা হয়ে এলেন এক ব্যক্তি, চার্লস জন ক্যানিং, বা আমাদের পরিচিত লর্ড ক্যানিং। ব্রিটিশ সাম্রাজ্যের ভিত শক্ত করতে ক্যানিং সাহেবের একটা স্বপ্ন ছিল। তিনি বুঝেছিলেন কলকাতার হুগলি নদী পলি জমে একদিন অকেজো হয়ে পড়বে। তাই তিনি বেছে নিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার এই দুর্গম অরণ্য ঘেরা এলাকাকে, যেখানে মাতলা নদী সরাসরি মিশেছে বঙ্গোপসাগরের নোনা জলে। আজ সেখানে ঝোপঝাড় আর সাপের আনাগোনা। লর্ড ক্যানিং চেয়েছিলেন সেখানেই গড়ে উঠবে এশিয়ার শ্রেষ্ঠ বন্দর, পোর্ট ক্যানিং। লন্ডনের টেমস নদীর আদলে সেজে উঠবে এই ঘাট। ব্রিটিশ সাম্রাজ্যের জন্য এই বন্দর ছিল এক বিশাল তুরুপের তাস। চাল, ডাল, নীল, মশলা, আনাজ আদি রপ্তানির প্রধান কেন্দ্র। কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর। কেন ক্যানিং সাহেবের সেই স্বপ্নের প্রজেক্ট ব্রিটিশদের জন্য এক অভিশপ্ত অধ্যায় হয়ে রইল? কেন একে বলা হয় ক্যানিংস ফলি বা ক্যানিংয়ের চরম ভুল? আজ ভবঘুরে মান্নার এই বিশেষ পর্বে আমরা প্রবেশ করব সেই ধ্বংসস্তূপের অন্দরে, যেখানে প্রতিটি ইট আজও এক হেরে যাওয়া সাম্রাজ্যের গল্প শোনায়। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার পথ। শিয়ালদা সাউথ সেকশন থেকে ক্যানিং লোকালে চেপে নামলাম ক্যানিং স্টেশনে। স্টেশন চত্বরে চেনা ব্যস্ততা আর কোলাহল পেরিয়ে আমরা এগোতে থাকলাম মাতলা নদীর দিকে। এই সেই নদী যা একসময় ব্রিটিশদের মনে এশিয়ার সেরা বন্দরের স্বপ্ন বুনে দিয়েছিল। অথচ আজ দুপুরে রোদে শান্ত হয়ে বয়ে চলা এই নদীটা দেখলে বোঝাই যায় না এর বুকেই লুকিয়ে আছে একটা গোটা সাম্রাজ্যের হারানো উচ্চাকাঙ্ক্ষা। ক্যানিং বাজারের ভিড়ের মধ্যেই আমরা খুঁজে পেলাম এক অনন্য স্থাপত্য। সাধারণত আমাদের দেশে ব্রহ্মার মন্দির খুব একটা দেখা যায় না, কিন্তু এখানে তিনি বিরাজমান দেবী ব্রহ্মাণীর সাথে। বাজারের এই কোলাহলের মাঝেও মন্দিরটি এক অদ্ভুত প্রশান্তি নিয়ে দাঁড়িয়ে আছে, যা ক্যানিংয়ের বৈচিত্র্যময় সংস্কৃতির এক বিশেষ দিক আমাদের সামনে তুলে ধরে। সরু গলি আর ছোট ছোট বসতি পেরিয়ে আমরা যখন এই বিশাল দিঘিটার সামনে এসে দাঁড়ালাম, মনে হলো শহরটা যেন হঠাৎ থমকে গেছে। রাস্তা ঠিক কোন দিকে গেছে তা নিয়ে একটু সংশয় থাকলেও দুপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষগুলোই আমাদের পথের দিশা দিচ্ছিল। আবারও মূল রাস্তায় ফিরে আমাদের গন্তব্য এখন লর্ড ক্যানিংয়ের সেই কুখ্যাত বাংলোতে। দুপাশে তাকালেই চোখে পড়ে জীর্ণ সব দালান। প্রায় 200 বছরের পুরনো এই মন্দিরগুলোর প্রতিটা ইট যেন ব্রিটিশ আমলের সেই জাঁকজমক আর শেষমেশ পতনের গল্প বলছে। আধুনিক ক্যানিংয়ের ভেতরেই যেন লুকিয়ে আছে এক ভুতুড়ে পুরনো শহর। অবশেষে আমরা এসে দাঁড়ালাম সেই বহু প্রতীক্ষিত ক্যানিং হাউসের সামনে, লর্ড ক্যানিংয়ের সেই উচ্চাভিলাষী প্রজেক্টের কেন্দ্রবিন্দু। স্থানীয়রা একে বলেন লর্ড ক্যানিংয়ের বাড়ি। বাড়িটির অবস্থা এখন বেশ জরাজীর্ণ। দেখো বাবা, সিঁড়িটার কি অবস্থা, মানে উঠতেই ভয় করছে। হ্যাঁ, যে সিঁড়ি দিয়ে একদিন সাহেব মেমরাই নামতো, সেই সিঁড়িটা এখন গাছের শিকড় দিয়েই আচ্ছাদন হয়েছে। দুতলা এই অট্টালিকার একসময় 22টি ঘর ছিল। যদিও বলা হয় এটা লর্ড ক্যানিংয়ের থাকার জায়গা, কিন্তু ঐতিহাসিকরা মনে করেন এটা আসলে ছিল পোর্ট ক্যানিং ল্যান্ড ইনভেস্টমেন্ট রিক্লেমেশন অ্যান্ড ডক কোম্পানির অফিস। দেখুন, এই খিলানগুলোর কাজ আজও ব্রিটিশ সাম্রাজ্যের পরিচয় দিচ্ছে। 1850 দশকে যখন হুগলি নদীর পলি জমে বুঝে যাচ্ছিল, তখন ব্রিটিশরা বিকল্প বন্দরের খোঁজ শুরু করে। লর্ড ক্যানিং চেয়েছিলেন এই মাতলা নদীর তীরে এক বিশাল বন্দর গড়তে, যা পাল্লা দেবে সিঙ্গাপুরের সাথে।
কিন্তু হেনরি পিডিংটন নামে একজন আবহাওয়া বিশেষজ্ঞ বারবার সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন সুন্দরবনের এই এলাকা সাইক্লোনের জন্য অত্যন্ত বিপজ্জনক। কেউ তার কথা শোনেনি। 1867 সালে এক বিধ্বস্তি ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল এই বন্দরের স্বপ্ন। প্রকৃতি প্রমাণ করে দিয়েছিল যে তাকে অগ্রাহ্য করে সাম্রাজ্য করা যায় না। সামনে থেকে এই বিশাল কাঠামোটা দেখলে আজও গায়ে কাঁটা দেয়। মনে হয় যেন এক হেরে যাওয়া সেনাপতি আজও মাতলা নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভেতরে ঢোকার করিডোরটা বড়ই অদ্ভুত। সারি সারি দরজা, কিন্তু প্রতিটাই আজ বন্ধ। জনমানবহীন এই পোড়ো বাড়িতে প্রতিটি বন্ধ দরজা যেন কোনো এক অজানা রহস্যকে আগলে রেখেছে। মাটির নিচে চলে যাওয়া এই সুড়ঙ্গটা দেখুন, মুখটা প্রায় বন্ধ হয়ে এসেছে। কেউ জানে না এটা কেন তৈরি করা হয়েছিল। হয়তো কোনো গোপন রাস্তা, কিংবা সে ইতিহাসের এক অন্ধকারে কোণ। শ্যাওলা আর গাছ আগাছায় ঢেকে আছে এই গোটা বাড়িটা। কিন্তু অবাক লাগে দেখে যে 200 বছর পরেও এই ইটগুলো কতটা শক্তভাবে একে অপরকে ধরে রেখেছে। দোতলার সেই ভাঙা জানলাটা দিয়ে তাকালে বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেখান থেকে একসময় হয়তো ব্রিটিশ সাহেবরা নদীর ওপর নজর রাখতেন। আজ সেখান থেকে শুধু বুনো লতা নিচে নেমে এসেছে। হেরিটেজ তকমা পেলেও অযত্ন আর অবহেলার ছাপ এখানে স্পষ্ট। আমাদের ইতিহাসের এই অমূল্য সম্পদটা আজ ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে। আমরা চারপাশ ঘুরে দেখছিলাম ভেতরে ঢোকার কোনো রাস্তা পাওয়া যায় কিনা, কিন্তু বেশিরভাগ দরজাই হয় পাকাপাকিভাবে বন্ধ, নয়তো ভেঙে পড়ার ভয়ে সিল করে দেওয়া। অবশেষে একটা ভাঙা চোর কুঠুরির মতো দরজা পেলাম। খুব সাবধানে পা ফেললাম ভেতরে, যাতে কেউ দেখতে না পায়। কারণ এই অভিযানে বিপদ যে কোন দিক থেকে আসতে পারে তা কেউ জানতো না। মাথার উপর কোনো ছাদ নেই। প্রকাণ্ড সব লোহার বিম আর সাপোর্টের স্তম্ভগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এখানে। আমরা একটা বন্ধ ঘরে এসে পৌঁছালাম। এখানে ছাদটা এখনো টিকে আছে ঠিকই, কিন্তু কখন মাথার উপর খসে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। প্রতিটা মুহূর্ত এখানে বিপজ্জনক। এবার বাবা ও আমি সিঁড়ি খুঁজতে লাগলাম দোতলায় যাওয়ার জন্য। এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়াচ্ছি আমরা। চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ আমলেরই কংক্রিট, ভাঙা কাঠ আর মরিচা ধরা লোহার রড। ধ্বংসের মাঝেও যেন এক অদ্ভুত রাজকীয় বিষণ্ণতা মিশে আছে। হ্যাঁ, সামনেই চোখে পড়লো একটা কাঠের সিঁড়ি, কিন্তু তার অবস্থা অত্যন্ত শোচনীয়। ধাপগুলো পচে গেছে আর নড়বড়ে হয়ে গেছে। ঝুঁকি নিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়াটা একেবারেই অসম্ভব মনে হলো। তাই বাধ্য হয়ে দোতলার ছাদের আশা ছেড়ে দিতে যাচ্ছিলাম। ঘরগুলো ঘুটঘুটে অন্ধকার আর কেমন একটা গায়ে কাঁটা দেওয়া নিস্তব্ধতা। ভ্যাপসা মাটির গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। তবু এক অজানা টানে আমরা অন্ধকারের মধ্যেই এগিয়ে চললাম। অবশেষে সব বাধা পেরিয়ে আমরা খুঁজে পেলাম একটা গুপ্ত সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে সরাসরি ছাদে পৌঁছানো যায়। অন্ধকারের বন্দিদশা কাটিয়ে এক লহমায় চোখের সামনে খুলে গেল খোলা আকাশ আর মাতলা নদীর সেই আদিগঙ্গ বিস্তার। ছাদের ওপর দাঁড়িয়ে পুরো ক্যানিং শহরটাকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু গোটা বাড়িটা যেভাবে কাঁপছে তাতে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আর দেরি না করে নামতে শুরু করলাম। ইতিহাসের এই কঙ্কালটাকে পেছনে ফেলে আমরা বেরিয়ে এলাম চত্বরের বাইরে। কেউ দেখার আগেই আমরা এলাকা ছাড়লাম। নিরাপদে ফিরতে পারার এক অদ্ভুত স্বস্তি কাজ করছে এখন। বাড়িটা দেখে গা শিউরে উঠলো বাবা, জানো। মানে যে স্থানে এখন থাকা উচিত মিউজিয়াম, সেই জায়গাটা রীতিমতো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খোকা, ইতিহাসকে যত বেশি লুকিয়ে রাখবি ততই সে ফিরে আসবে ভাঙা ইটের রক্ত চাপা গল্প নিয়ে। একদমই তাই।
তো দেখলেন তো, আজ আমরা সাক্ষী হলাম সেই ঐতিহাসিক নিদর্শনের, যা ইতিহাসের পাতায় কোথায় যেন হারিয়ে গেছে। তো এমনই কিছু শত শত হাজার হাজার ঐতিহাসিক স্থান আমরা আপনাদেরকে সাথে করে নিয়েই ভ্রমণ করতে চাই। আর তার জন্য আপনাদেরকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের আপনাদের চ্যানেল ভবঘুরে মান্না। একদমই তাই। নমস্কার। থ্যাংক ইউ, পাশে থাকবেন।